ডক্টর মোহাম্মদ ইউনূস এবার তার আসল রূপটা দেখালো। দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। ঢাকার জাতীয় প্রেস ক্লাব দুপুর 2টা। হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ। গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে। কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতির অন্তর্মহল, এমনকি চায়ের দোকানের বেঞ্চেও এখন একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে। তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর, আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি। এই প্রতিষ্ঠানটাকে আমরা চিনি বাংলাদেশের অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে সুনামধন্য। যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন, এটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9.5 মাসে কতবার বিদেশ সফরে গেছেন কেউ এক্সাক্ট হিসাব করে বলতে পারবেন? এই যে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মুহূর্তে পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি থেকে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলাবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। দর্শক বন্ধুরা, তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার বলে যাবেন কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিও না, বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ঢাকার জাতীয় প্রেস ক্লাব দুপুর 2টা। হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ। গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে। কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব। হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই, সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয় কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্রদর্শনে রূপ নিতে চলেছে। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার। যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদি বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, এ কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে দুলছে।
বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ, একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থনির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্য পক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্কড কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। সবকিছু চলছে, আলোচনা হচ্ছে, বিতর্ক জমছে, কিন্তু এক ব্যক্তি এখনো নীরব, ডক্টর ইউনূস, যিনি আলোচনার কেন্দ্রে, যেন এক নীরব ঘূর্ণিঝড়। রাত 3টায়ও তিনি ফোনে কথা বলেন। প্রেস ক্লাবের আলো নেভার অনেক পরও তিনি কাজ করেন। তাকে নিয়ে নাকি চলছে ভারতে, আমেরিকায়, চীনে ব্যাকডোর বৈঠক। কিন্তু এই বৃদ্ধ মানুষটি যেন ঠিকই জানেন, রাজনীতি এখন আর কেবল নির্বাচনের খেলা নয়, এটি এক শীতল যুদ্ধ, ক্ষমতার, কূটনীতির, রাষ্ট্রের অভ্যন্তরে। আর সেই যুদ্ধের মাঝখানে একটি নাম, জাতীয় সরকার, আর একটি মূল ছায়ামূর্তি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে। তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর, লাইক বিএনপি, জামাত ইসলাম অথবা অন্যান্যরা, কিন্তু সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মসনদে ডক্টর মোহাম্মদ ইউনূস আরোহণ করলেন, তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন, যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে, মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনূসকে পছন্দ করে, আসলে খুব বেশি আপনি মানুষ পাবেন না। এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 70% লোক ডক্টর ইউনূসকে পছন্দ করে না। কিভাবে? আওয়ামী লীগের তারা তো করেই না, সাথে যোগ হয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের মান সম্মান যতটুকু খাইছে না খাইছে, কিন্তু বিএনপি এখন যেই পথে হাঁটছে বা যেই বক্তব্যগুলো দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মান সম্মান জীবিত ছিল ততটুকু তিনি রাখতে পারবে কিনা আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইউনূস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন। কারণ বিএনপি নির্বাচনের জন্য তাদের আলটিমেটাম আস্তে আস্তে আরো শক্ত করছে। দেখেন পদ্ধতি ইস্যুটা, এটা কি নাহিদের সাজানো কোনো স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজানো নাটক, এ নিয়ে প্রশ্ন আছে। আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের নাটক করেছেন। তো এই যে শব্দটা, যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে, এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই বক্তব্যটাকে সমর্থন করেন। কেন তিনি পদত্যাগ করবেন, একটা সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম, তারপরে ওনার উপদেষ্টা একজন সকালে বললো যে পদত্যাগ করবে না, আবার পরে ফোন দিয়ে আবার মানে স্ট্যাটাস সরাই ফেললো, মানে উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো। এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালার হিসেবেই সবার কাছে টার্গেটেড হয়েছেন, তিনি বলছেন আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, কারো পদত্যাগ চাইনি, দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে, যায়নি এটা ডক্টর ইউনূসের সাথে। আচ্ছা, বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চেয়েছিলাম। আমি বরাবরই একটা জায়গায় কিন্তু আমিও বুঝি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের মধ্যে কি কোনো পেচকি আছে, জিলাপি আছে? যদি নাই থাকে তাহলে উনি বলে দিলেই তো পারে যে মে মাসে নির্বাচন অথবা জুনের নির্বাচন অথবা এপ্রিলের নির্বাচন, তফসিলে এত তারিখ ঘোষণা হবে। এই দুইটা শব্দ নিয়ে কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে বিএনপিকে বিগড়াচ্ছেন, পাকাচ্ছেন। এখন ওনার অন্তরে কি সেটা তো জানার সুযোগ নাই। উনি বলে দিলে পারেন যে ঠিক আছে ভাই, জুনের 10 তারিখ নির্বাচন, মার্চের থেকে তফসিল ঘোষণা, বিএনপি শান্ত হয়ে যেত, এরপরে বিএনপি বেশি লাফালাফি করলে সমালোচনা করা যেত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই পেচকিটা লাগাই রাখছেন। আমার কাছে এটাই মনে হচ্ছে, কার জন্য লাগাচ্ছেন, কেন লাগাচ্ছেন সেটা তিনি ভালো জানেন। বাট বিএনপি বলছে যে আজকে আপনার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ একটা প্রোগ্রাম হচ্ছে, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী আসছিলেন। তো সেখানে ইউনূস সাহেব বলছেন গণতন্ত্রের জন্য, মানে সালাউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। ইভেন মেয়র ইশরাকের যে পদটা নিয়ে, এটা নিয়েও যে খাবলা খাবলি এখন পর্যন্ত আসিফের মন্ত্রণালয় থেকে চলছে, তো এটা নিয়েও তো মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে, কি ব্যাপার ভাই, সরকার কি কোনোভাবে ইশরাককে সাইড দিচ্ছে না? বিএনপি কিন্তু এটাই মনে করতেছে। বিএনপি থেকে বলা হচ্ছে যে আদালতের রায় কার্যকর যেখানে হয়ে গেছে, সেই রায় কার্যকরের মধ্যে 30 দিনের প্রজ্ঞাপন যেটা নির্বাচন কমিশনের ছিল, সেটা গতকালকে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো মেয়র পদে ইশরাক বসতে পারতেছে না, শপথ দিতে পারতেছে না। সমস্যাটা কথা, সরকার ইচ্ছা করে করতেছে না। তো বিএনপির বক্তব্য, আদালতের রায়কে কার্যকরের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবেন, নির্বাচনের জন্য রোড ম্যাপ করবেন। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তাহলে সেটা হবে ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায়। কথাগুলো হালকা শোনালেও ওজন কিন্তু অনেক বেশি।
যতটুকু মান সম্মান আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার মনে হয় না যে নিজ দেশে তিনি আরো একটা আওয়ামী লীগের তুলনায় 10 গুণ ট্র্যাজেডিক অধ্যায় হয়তো দেখতে হতে পারে। জানি না কি হয়, পরিবর্তন আসতেও পারে। এবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি। এই প্রতিষ্ঠানটাকে আমরা চিনি বাংলাদেশের অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে সুনামধন্য। যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন, তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অবশ্য এখন এর সাথে বিএনপি বা সেনাবাহিনী প্রধানের দালাল, উই ক্যান সে এনিথিং, কারণ যারাই মোটামুটি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইছে তারা তাদেরকে একইভাবে ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে, ভাবা হচ্ছে যে এটা করে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে। আমি সিপিডিকে অভিনন্দন জানাই। এই ধরনের ঝুঁকি থাকার পরও সিপিডি এই ধরনের একটা অবস্থান নিয়েছেন। ঠিক এক্স্যাক্টলি কী বলেছেন সেই ব্যাপারে আমি একটু বলতে চাই। অন্তর্বর্তী যে পর্যালোচনা হয়েছে সেটা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তা না হলে কর্মসংস্থান হবে না, প্রবৃদ্ধি থেমে যাবে, দারিদ্র্য বেড়ে যাবে, এতে বৈষম্যও বাড়বে। তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া প্রয়োজন, সেটা ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হোক। বিষয়টা হলো সুনির্দিষ্ট সময় দেওয়া দরকার, আমরা এইটুকুই নেব। এবং অর্থনীতি বিষয়ক তাদের যে মন্তব্য, এই মন্তব্য বা কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে আমরাও বলছি, মানে এই ব্যাপারগুলো বোঝার জন্য খুব বেশি অর্থনীতির জ্ঞান বা অনেক বড় অর্থনীতিবিদ হতে হবে তা না, কিন্তু আবারও বলছি সিপিডির মতো অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক যখন এটা আমাদের সমাজে বলে সেটার গুরুত্ব আছে এবং ঝুঁকি নিয়ে বলে, তারা ঝুঁকি নিয়ে বলেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। দীর্ঘদিন থেকে একটা আলাপ আমরা করার চেষ্টা করেছি যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগের জন্য এই হবে সেই হবে, এক নাকি ঐতিহাসিক প্রেজেন্টেশনের মাধ্যমে সব তছনছ করে ফেলা হবে, সবাই এসে বিরাট লাইন ধরবেন বিদেশি বিনিয়োগ করার জন্য বলা হলো, ইত্যাদি ইত্যাদি। প্রশ্নটা হচ্ছে এই রকম সরকারের অধীনে ভালো বিনিয়োগ, বিদেশি সরিয়ে রাখি, দেশি বিনিয়োগ হয় কিনা সেটা, আর দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হওয়ার প্রশ্নই আসে না। বরং দেশি বিনিয়োগ ভালো হলেও বিদেশি বিনিয়োগ ভালো না হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিদেশিরা আরও অনেক কিছু হিসেব নিকাশ করে, তাদের আরও অনেকগুলো ভ্যারিয়েবলস আছে যাকে কনসিডার করতে হয়। আমরা এভাবে যদি চিন্তা করি, মানে অন্যান্য অনেকগুলো দিক আছে, কতগুলো কমন দিকের কথা আছে, আমরা সেগুলো যদি মনে করি, সেগুলো ভাবতে পারি, সেগুলো মানে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের জ্বালানি নিয়ে সংকট আছে, প্রায় দেখছি গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছে, শিল্পোদ্যোক্তারা সমস্যায় পড়ছেন, তারা সেগুলো নিয়ে কথা বলছেন। আমাদের ডলারের বিপরীতে টাকা খুব ভালো অবস্থায় নাই, কিছুটা স্টেবল আছে, কিন্তু আবার তো এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা ঠিক বলতে পারি না যদি আমদানি রপ্তানি অনেক বেড়ে যায়, বিশেষ করে আমদানি অনেক বেড়ে যায়, তাহলে এটা খুব স্টেবল থাকবে কিনা, এইসব ইস্যুজ আছে। আমাদের আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করবে কিনা, এরকম কতগুলো ভ্যারিয়েবল সবসময় থাকে, কিন্তু এই সময় এগুলো আরও বেশি আছে। যেমন আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করছে না, এবং তারা আমি ধারণা করি এই সরকারের অধীনে খুব বেশি কাজ করবে না। কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা আরেকটা জায়গায়। আমরা তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই অন্যান্য সব সংকটগুলো কমে গেছে এই সরকারের অধীনে, এই সরকার জাদু দিয়ে সেগুলো কমিয়ে ফেলেছেন, তারপরও এই ধরনের সরকারের অধীনে বিনিয়োগ হয় কিনা, হবে কিনা। যে কথাটা ডক্টর ফাহমিদা বলছেন, অনিশ্চয়তার কথা, মানে একটা ব্যবসার সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অনিশ্চয়তা। এমনকি একটা খারাপ পরিস্থিতিরও যদি নিশ্চয়তা থাকে যে না এটা এইরকমভাবেই এভাবেই চলবে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ এভাবেই তার ক্ষমতা টেনে নিয়ে যাবে, আমাদের অনেক সমস্যা আছে কিন্তু সমস্যাটা সাস্টেইন করবে, সেই পরিবেশেও একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান তিনি ব্যবসার জন্য সেটা অনুযায়ী পরিকল্পনা সাজাবেন, কিন্তু ওটা সাজানোর সময় দেখতে চাইবেন যে পরিবেশটার কথা ভাবছেন সেটা সাস্টেইন করছে কিনা, সেটা স্টেবল আছে কিনা। জরুরি ব্যাপার ব্যবসার ক্ষেত্রে। যে কোনো ব্যবসায়ী, যে কোনো বিনিয়োগকারী, বাংলাদেশের কথা বলছি, বিদেশের কথা বাদ দিই, তিনি যখন বিনিয়োগ করতে যাবেন তিনি দেখবেন আসলে সরকার কতদিন আছে, তার যে পলিসি, সেই পলিসিগুলো পরবর্তী সরকার কি কন্টিনিউ করবে, বা পরবর্তী সরকারের পলিসি কি হবে, তার ফর্মাল অ্যান্ড ইনফর্মালভাবে কীভাবে তাকে ব্যবসা মেনটেইন করার জন্য রেডি থাকতে হবে। আমরা মানতে হবে বাংলাদেশে ব্যবসা মেনটেইন করার ক্ষেত্রে অনেক ইনফর্মাল ইস্যুস কাজ করে, সেটা এখনও আছে, সেটা পরে আছে, থাকবে, সেটা কোনটা কোন পর্যায়ে কেমনভাবে থাকবে সেসব তাকে হিসাব করতে হবে। তার চাইতেও জরুরি কথা, বাংলাদেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ নির্বাচনটা সরকার ঘোষিত যে সময় জুন 2030 সেই সোকল্ড কাট অফ ডেটের কথা বলা হচ্ছে, তার মধ্যেও হবে কিনা এই অনিশ্চয়তা আছে, এবং তৈরি করার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে। যথেষ্ট পরিমাণ বা যথেষ্ট বেশি আলামত আমি অন্তত দেখতে পাই যেখানে এই নির্বাচনটা জুন 30-এর মধ্যে হবে কিনা সেই ব্যাপারে আনসার্টেনিটি আছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলবে কিনা, এবং কেউ কেউ রীতিমতো উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর আর কাউকে করতে, নানান কিছু, মানে বাংলাদেশে এই সরকারও টিকে থাকবে কিনা, তার চাইতে এখন নতুন করে গদের ওপরে বিস্ফোরা যেটা দাঁড়িয়েছে, যেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলতে চান, উনি অলরেডি এটা একবার চিন্তা করেছেন। তাহলে যে দেশের সরকারের প্রধান একেবারে ঝড়ের মধ্যে থাকা একটা জাহাজ থেকে ক্যাপ্টেন পালিয়ে যেতে চান, পালিয়ে বাঁচতে চান, সেই দেশে বিনিয়োগকারীরা আরও ফ্রাইটেন্ড হবেন। কয়েকদিন পর ওনার আবার কোনো একটা ব্যাপারে মনে হতে পারে যে তার পদত্যাগ করে ফেলা দরকার, তিনি পদত্যাগ করে ফেলতে পারেন, নাহিদকে ডেকে বললেন আমি কিন্তু পদত্যাগ করছি। সো এইরকম আনসার্টেইন অবস্থায় কোনো ব্যবসায়ী আসলে বিনিয়োগ করতে যাবেন না, এটা একেবারেই শিওর কথা।
একটা ডেট ঘোষণা, বিনিয়োগের জন্য ভালো হবে। আমি যদিও এই ডেট ঘোষণা করে দিলেই যে হয়ে যাবে তা না, কারণ আমরা সরকারের হয়ে অনেকে নানান রকম এজেন্ডা নিয়ে মাঠে নেমে সরকারের সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করতে দেখেছি। তারপরও এরকম একটা ডেট যদি ঘোষণা করা হয়, সেটা এক ধাপ এগিয়ে আসা হয়। এবং সিগনিফিক্যান্টলি সিপিডি আমাদের সোসাইটিতে বা পলিটিক্যাল স্ফিয়ারে যে টাইম ফ্রেমের কথা আছে রমজানের আগে, মানে মিড অফ ফেব্রুয়ারি, তারাও মোটামুটি সেই একই রকমভাবেই কথা বলছেন। আমি মনে করি এটা একটা সঠিক চিন্তা, সঠিক তাদের জায়গা থেকে সঠিক মূল্যায়ন। সঠিক মূল্যায়ন আমরা অনেকেই করি, কিন্তু আমরা আসলে অনেক সময় সাহস করে বলি না, কারণ আমাদের সমাজে এখন এমন ডিভাইসিভ অবস্থা তৈরি হয়ে গেছে, কিছু স্বার্থান্বেষী মানুষ যেই নির্বাচনকে এই ধরনের সময়ের মধ্যে দেখতে চায় তাকে ট্যাগ করছেন। সিপিডিকে ধন্যবাদ, ডক্টর ফাহমিদাকে ধন্যবাদ। তিনি এই ধরনের ঝুঁকির মধ্যে থেকেও তিনি দেশের অর্থনীতির স্বার্থে অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যা করা দরকার তিনি সেটা করেছেন। একটা স্পেসিফিক নির্বাচনের গ্রোস টাইম ফ্রেম, আপনাকে ফেব্রুয়ারি এত তারিখ বলতে হবে না, মিড অফ ফেব্রুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, লাস্ট উইক অফ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।